আমাদের আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে গতি, ইংরেজিতে হলো মোশন। তাহলে এই গতি আমরা বিভিন্ন প্রকারের গতি নিয়ে আলোচনা করব, ভেরিয়াস টাইপস অফ মোশন। নিউটনের গতিসূত্র, দ্য নিউটনস ল অফ মোশন নিয়ে আলোচনা করব এবং তাদের খেলাধুলোর ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলো নিয়েও আমরা আলোচনা করব। দেয়ার অ্যাপ্লিকেশন ইন স্পোর্টস অ্যান্ড গেমস। তাহলে প্রথমেই আমরা যে নিলাম গতি, কারণ খেলাধুলোর ক্ষেত্রে গতি অবশ্যই জানা দরকার যে গতি জিনিসটা কী। একটু জেনে নিই গতি জিনিসটা কী, ব্যাপারটা মোশন কী। আর তোমরা 9 এবং 10 ভৌতবিজ্ঞান বই নিশ্চয়ই পড়েছ, সেখানে দেখেছো কি গতি পড়ার সময় একটা বিষয় সম্পর্কে নিশ্চয়ই জেনেছি যে পৃথিবীর কোনো বস্তুই স্থির নয় এবং প্রতিটি বস্তু গতি আপেক্ষিক। অর্থাৎ পৃথিবীতে আমরা যে বস্তুকে স্থির দেখি সেটি আমাদের সাপেক্ষে স্থির হলেও পৃথিবীর বাইরে অবস্থিত যে কোনো ব্যক্তি বা বস্তুর সাপেক্ষে গতিশীল। আবার কোনো গতিশীল বস্তু একজন ব্যক্তির সাপেক্ষে গতিশীল হলেও অপর একজন ব্যক্তির সাপেক্ষে গতিশীল নাও হতে পারে। যেহেতু শারীরিক শিক্ষা একটি গতিশীল বিষয়, তাই গতি ও গতিশীলতা সম্পর্কে ধারণা রাখা প্রত্যেকটি শারীরিক শিক্ষার শিক্ষার্থী অবশ্যই দরকার। ক্রীড়াক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের গতির সঙ্গে পরিচিত হই। মানুষ যখন কোনো খেলায় অংশগ্রহণ করে তখন কখনো তার সম্পূর্ণ শরীর গতিশীল থাকে, কখনো তার শরীরের কোনো অঙ্গ বা অংশ গতিশীল হয়, আবার কখনো তার দ্বারা কোনো বস্তু বা উপকরণ গতিশীল হয়। একটা উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে, সবার কাছে। কীরকম? ধরা যাক তোমরা ফুটবল খেলছো, দেখবে ফুটবল খেলার সময় কোনো খেলোয়াড় দৌড়চ্ছে, তো তখন তার সম্পূর্ণ শরীর কি গতিশীল অবস্থায় আছে। আবার যদি সে এক জায়গায় দাঁড়িয়ে পা দিয়ে বল মারে, তখন কী হবে? তার শরীরের অংশ হিসাবে পাটা গতিশীল হবে এবং পা দিয়ে বলকে আঘাত করলে সেটি কী হবে? গতিশীল হবে। তাই বলটির উপকরণ বা বস্তু হিসাবেও ধরা যায়। তাহলে কোনো গতি সৃষ্টির জন্য কী প্রয়োজন? বল, ফোর্স। কোনো খেলোয়াড় যখন খেলার মাঠে গতি তৈরি করে তখন সে বিভিন্নভাবে বিভিন্ন বস্তুতে বিভিন্ন দিকে বল প্রয়োগ করে এবং এই যে ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন বস্তুকে গতিশীল করতে বা গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনতে বা কোনো গতিশীল বস্তুর গতির অভিমুখ পরিবর্তন করতে তাহলে কী দরকার হয় বললাম? যে বল বা ফোর্স দরকার হয়। এবং এই ফোর্সটা কীভাবে উৎপন্ন হয় না, খেলোয়াড়দের যে পেশি, দেহের বিভিন্ন পেশির সংকোচনের মাধ্যমেই এই বলটা তৈরি হয়। বোঝা গেছে?
তাহলে আমরা এই সম্পর্কে দু একটি তথ্য একটু জেনে নিই যে তাহলে বলবিজ্ঞান কি, মেকানিক্স, হোয়াট ডু মিন বাই মেকানিক্স বা বলবিদ্যা বা বলবিজ্ঞান বলতে কী বোঝো। না, বিজ্ঞানের যে শাখায় বস্তুর গতি সম্পর্কে ও গতিশীল বা স্থির বস্তুর উপর বলের প্রভাব সম্পর্কে আলোচনা করে সেই শাখাকে বলবিজ্ঞান বা বলবিদ্যা বলে। কী বললাম একটু ভালো করে জেনে নিই আবার। বিজ্ঞানের যে শাখায় বস্তুর গতি সম্পর্কে ও গতিশীল বা স্থির বস্তুর উপর বলের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকেই বলবিজ্ঞান বা বলবিদ্যা বলা হয়। তাহলে মেকানিক্সের আবার দুটো ভাগ আছে, একটা গতিবিজ্ঞান বা ডায়নামিক্স আর একটা স্থিতিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো গতি কী। গতি সিম্পল, সময় পরিবর্তনের সঙ্গে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন করে তবে তাকে আমরা কী বলব, গতিশীল বস্তু। এক কথায় সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থার পরিবর্তনকেই কী বলা হবে, গতি, তাই তো। তাহলে এই পর্যায়ে আমরা কী কী জিনিস জানলাম। এক নম্বর জানলাম যে ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন রকম ক্রীড়া সম্পাদনের জন্য আমাদের বিভিন্ন রকমের গতির প্রয়োজন হয়। সেই গতি খেলোয়াড়দের দেহের বা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গতি হতে পারে, বা খেলোয়াড়দের বেশি সংকোচনের ফলে উদ্ভূত বলের দ্বারা কোনো বস্তু বা উপকরণের গতিও হতে পারে। তবে যাই হোক না কেন, গতি সৃষ্টির জন্য একটা ফোর্স দরকার, বলের প্রয়োজন। আর এই বল ক্রীড়াক্ষেত্রে খেলোয়াড়দের কোথা থেকে আসে না, খেলোয়াড়দের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পেশি সংকোচনের মাধ্যমেই বল উৎপন্ন হয়, এবং সেই বলটাকে কাজে লাগিয়েই ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন রকম গতির উদ্ভব হয় বা ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন রকম ক্রীড়া সম্পাদনা সম্পন্ন হয়। তাহলে আমরা এবার একটু একটু করে জেনে নেব যে এই যে গতি সম্পর্কে বললাম, তাহলে এই গতি কয় প্রকারের, কি ডিফারেন্ট টাইপস অফ মোশন। তাহলে বিভিন্ন প্রকারের গতি কী কী গতির কথা আমরা জানলাম যে আমাদের ক্রীড়াক্ষেত্রে ব্যবহৃত হয়। একটু ভালো করে খেয়াল করে দেখো, সাধারণভাবে গতিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কী কী? এক নম্বর সরল রৈখিক গতি বা রেক্টিলিনিয়ার মোশন। সরল রৈখিক, স্ট্রেট লাইন মুভমেন্ট, রেক্টিলিনিয়ার মুভমেন্ট। দু নম্বর কৌণিক গতি বা ঘূর্ণন গতি, অ্যাঙ্গুলার মোশন और रोटरी मोशन, एंगुलर मोशन और रोटरी मोशन। तीन नम्बर साधारण বা বক্র রৈখিক গতি বা মিক্সড, কেউ কেউ বলে মিশ্র গতিও বলে, জেনারেল मोशन और কার্ভিলিনিয়ার মোশন और মিক্সড মোশন। এই তিনটে গতি, এই তিন প্রকার গতির সম্পর্কে আমরা বিশদে কী করব, একটু জানার চেষ্টা করব। এই গতিগুলো কখন কখন আমাদের ক্রীড়াক্ষেত্রে ব্যবহৃত হয় এইগুলো একটু জেনে রাখতে হবে, এবং এই গতিগুলো সম্পর্কে দু একটা উদাহরণ আমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তাহলে চলো আমরা যাই যে এই গতি সম্পর্কে কিছু তথ্য বা জিনিস আমরা একটু জেনে নিই। কেমন? আমরা যে বলছিলাম যে বিভিন্ন প্রকারের গতি, প্রথম প্রকার যে গতি সেইটা কী বললাম আমরা, না সরল রৈখিক গতি বা রেক্টিলিনিয়ার মুভমেন্ট। তাহলে সরল রৈখিক গতি বা রেক্টিলিনিয়ার মুভমেন্ট সেটা আবার কীরকম গতি? যে গতির ক্ষেত্রে দেখা যায় যে
গতিশীল বস্তুর অন্তর্গত প্রতিটি কণা সরল রেখায় একই সময়ে একই দিকে একই দূরত্ব অতিক্রম করে এবং তাদের চলার রাস্তা বা পথ পরস্পরের সঙ্গে সমান্তরাল থাকে। এটা কি বললাম একটা ভালো করে বুঝবে কিন্তু আস্তে আস্তে। যে গতির ক্ষেত্রে দেখা যায় যে গতিশীল বস্তুর অন্তর্গত প্রতিটি কণা সরল রেখায় একই সময়ে একই দিকে একই দূরত্ব অতিক্রম করে এবং তাদের চলার রাস্তা বা পথ পরস্পরের সঙ্গে সমান্তরাল থাকে। তাহলে এরকম গতি তোমরা কোথায় দেখেছো বলতে পারবে? হ্যাঁ, আরে তোমাদের স্কুলে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, দূরদর্শন বা টিভিতে অলিম্পিক খেলাধুলা যখন দেখো তখন কি দেখো? 100 মিটার দৌড় দেখো না? তাহলে 100 মিটার দৌড়ের সময় ক্রীড়াবিদরা কী হয়? সরল রৈখিক গতিতে দৌড়ায়। কারণ ক্রীড়াবিদদের দেহের প্রত্যেকটি অংশ একই দিকে একই সময় একই রকম দূরত্ব অতিক্রম করে। তাহলে 100 মিটার যে রান, স্ট্রেট রান, সেটা হচ্ছে সরল রৈখিক গতি, রেক্টিলিনিয়ার মোশন। তোমরা 3 তলার ছাদ থেকে বা উপর থেকে যে কোনো একটা বড় ইট নিচে ফেলে দাও, তাহলে কী হবে? সেটা উপর থেকে ভারী ইট উপর থেকে সোজা নিচের দিকে পড়বে। তাহলে ইটের যে গতি, সেই গতিটাও কী হবে? রেক্টিলিনিয়ার মোশন, সরল রৈখিক গতি হবে, তাই না? তাহলে এবার বলো, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে সেটি কখন সরলরৈখিক গতি লাভ করবে? এগুলো জেনে যে কোনো একটা বস্তু, কারণ ক্রিয়াটি তো লাগবে, যে বলটা আমি সোজা পাঠাতে চাই, ফুটবলটা বা ক্রিকেট বলটা যা ভলিবলটা, তাহলে কীরকমভাবে তার উপরে বল প্রয়োগ করতে হবে। তাহলে দেখে নিই যে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে সেটি কখন সরলরৈখিক গতি লাভ করবে। 1 নম্বর, বস্তুটি যখন মুক্তভাবে চলনক্ষম হয় এবং তার ভারকেন্দ্র থেকে দূরে বল প্রয়োগের ফলে বস্তুটির মধ্যে ঘূর্ণন গতি তৈরি হলেও সেটি সরল রেখায় চলে। যেমন ফুটবলের গতি, ভারকেন্দ্র তোমরা জানো তো, সেন্টার অফ গ্র্যাভিটি, প্রত্যেকটা বস্তুর একটা সেন্টার অফ গ্র্যাভিটি থাকে, ভরকেন্দ্র থাকে। সেই ভরকেন্দ্র পৃথিবী, আমরা তো জানি তো, তাই না, যে অভিকর্ষজ বলা যায় না, যে পৃথিবী তার উপরে অবস্থিত প্রত্যেকটি বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে একটা নির্দিষ্ট আকর্ষণ বলে টানে। তা কেন্দ্রের দিকে আকর্ষণ বলে টানে গিয়ে ওই ভরকেন্দ্র বরাবর, ভরকেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র বরাবর যে সরলরৈখিক গতি, সেই বরাবর টানে। তবে দেখি আবার ফিরে যায় 2 নম্বরটা কীরকম না, যে কোনো স্থানে বল প্রয়োগ করলেই বস্তুটি সরলরৈখিক গতি লাভ করতে পারে। কীরকম? এরকমও, যেমন তোমাদের দরজা জানলা, একটা কবজা লাগানো থাকে, তুমি যে কোনো জায়গায় বল প্রয়োগ করলেই কী হবে? বস্তুটি একই দিকেই মুভমেন্ট করবে, পাশাপাশি, তাই না? 3 নম্বরে, বস্তুটি যখন মুক্তভাবে চলনক্ষম হয়, মুক্ত মানে কোনো বাধাহীনভাবে, এবং তার ভরকেন্দ্র বরাবর যদি বল প্রয়োগ করা যায়, সেটি মসৃণভাবে ঘষতে যায় বা সরলরেখায় চলতে থাকবে। যেমন সোজা দৌড়ে যাওয়া, বাচ্চাদের ক্ষেত্রে যে স্লিপারি, সেই উপর থেকে নিচে নামা, এগুলো যে গতিগুলো, এগুলো কিন্তু সব সরলরৈখিক গতি, সব একদম রেক্টিলিনিয়ার মুভমেন্ট। 4 নম্বর, কোনো ক্ষেত্রে বস্তু একটি অংশে ঘূর্ণন গতি বস্তুটির সরলরৈখিক গতি তৈরি করে। যেমন সাঁতার কাটা, হাঁটা,
দৌড়, এইগুলো। সোজা কথায় হচ্ছে সরল রেখা বরাবর যে গতি সেটাকে আমরা বলি রেক্টিলিনিয়ার মোশন, সরল রৈখিক গতি, তাই তো। আর 2 নম্বর কি বলেছি, কৌণিক গতি বা ঘূর্ণন গতি, অ্যাঙ্গুলার মোশন। সেটা আবার কীরকম না, কৌণিক গতির ক্ষেত্রে বস্তু বৃত্তাকার পথে চলে এবং বস্তুর প্রতিটি কণা একই সময়ে একই কোণে একই দিকে চলে। বস্তুটিতে যে তলে চলে তার ঘূর্ণন অক্ষটি সেই তলের সঙ্গে লম্বভাবে থাকে। আর একবার মন দিয়ে শোনো, কৌণিক গতির ক্ষেত্রে বস্তু বৃত্তাকার পথে চলে এবং বস্তুর প্রতিটি কণা একই সময়ে একই কোণে একই দিকে চলে। বস্তুটি যে তলে চলে তার ঘূর্ণন অক্ষটি সেই তলের সঙ্গে লম্বভাবে থাকে। কোনো একটা সুতোর আগায় ঢিল বেঁধে, আঙুলে বেঁধে যদি এটাকে ঘোরানো যায়, তাহলে ঢিলের যে মুভমেন্ট বা গতি সেটা কিন্তু কী হবে, কৌণিক গতি হবে, ঘূর্ণন গতি হবে, তাই তো। তাহলে এই ঘূর্ণন গতি বা কৌণিক গতির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ একটু আমরা জেনে নিই ভালো করে। দেখো, নিচের যে শর্তগুলো এখন বলবো সেগুলো পূরণ হলেই একটা বস্তুতে ঘূর্ণন গতির সৃষ্টি হয়। যেমন বস্তুটি যদি মুক্তভাবে চলনক্ষম হয়, মুক্তভাবে মনে হচ্ছে বাধাহীনভাবে যদি চলনে সক্ষম হয় এবং যদি তার ভরকেন্দ্র থেকে দূরে বল প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে বস্তুটির ঘূর্ণন গতির সৃষ্টি হয় এবং যত জোরে বল প্রয়োগ করা হবে তত জোরে বস্তুটি ঘুরতে থাকবে। তাহলে কোনো বস্তুর যে ভরকেন্দ্র যেখানে অবস্থিত সেখান থেকে দূরে যদি বল প্রয়োগ করা যায় তাহলে বস্তুটি কী হবে, একটা গতি পাবে, সেই গতিটা হচ্ছে ঘূর্ণন গতি। আর এই ঘূর্ণন গতি কী হবে, যত জোরে বল প্রয়োগ করা হবে তত জোরে কী হবে, ঘুরতে থাকবে বা ঘূর্ণন গতি প্রাপ্ত হবে। 2 নম্বর, দেখো কখনো কখনো বস্তুর যে কোনো অংশে বল প্রয়োগ করলেই সেটি ঘূর্ণন গতি সৃষ্টি হয়। যেমন দরজা, আমাদের কাঁধের সন্ধি, উরুসন্ধি। আবার ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের শরীরে কী হয়, একটা ঘূর্ণন যে গতি, সেই গতিটা সৃষ্টি হয়। আমাদের শরীরটা যখন শূন্য থাকে, বিশেষ করে এইরকম গতির একটা সৃষ্টি হয়। যেমন ড্রাইভিং করার সময় উপরে থেকে শূন্যে ডিগবাজি মারার সময়, যেমন সামারসল্ট, কার্টহুইল, এগুলো মারার সময় আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে গতি, কার্টহুইল তো তোমরা মেরেছো জানো, ডিগবাজি, সামনে ডিগবাজি বা পিছনে ডিগবাজি, বা সুইমিং পুলের উপর থেকে ডাইভিং করার সময় আমাদের যে ডিগবাজি বা যে ভল্ট হয়, এই যে দেহের যে মুভমেন্ট, এটা হচ্ছে সব কী হয়, কৌণিক গতি। তাহলে জিমন্যাস্টিক্সের সময়, ড্রাইভিংয়ের সময়, কার্টহুইল করার সময় আমাদের যে গতি হয় সেটাও কী গতি, ঘূর্ণন গতি। আমাদের শরীরের উপাঙ্গগুলি শরীরের সঙ্গে সংযুক্ত থাকে এবং প্রয়োজনে এগুলি একটি অক্ষকে কেন্দ্র করে ঘুরতে পারে। যেমন কাঁধের সন্ধিকে কেন্দ্র করে আমরা হাত ঘোরাতে পারি, হাঁটুর সন্ধিকে কেন্দ্র করে আমরা পা ঘোরাতে পারি। তাহলে আমাদের ক্রীড়াক্ষেত্রে ক্রিকেট খেলার সময়, ফুটবল খেলার সময় বা বিভিন্ন রকম খেলার সময় আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গের কৌণিক গতি বা অ্যাঙ্গুলার মোশন বা রোটারি মোশন আমরা প্রায় দেখতে পাই। এবারে আমরা সাধারণ
বা বক্ররৈখিক গতি সম্পর্কে একটু জেনে নিই। সেটা কীরকম না, শারীরিক শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে শুধুমাত্র রৈখিক বা শুধুমাত্র ঘূর্ণন গতি খুব বেশি পাওয়া যায় না। একটি বা একাধিক রৈখিক ও ঘূর্ণ গতি মিশ্রিত অবস্থায় থাকলে তাকে সাধারণ গতি বা বক্র রৈখিক গতি বলা হয়। তাহলে ঘূর্ণন গতির সঙ্গে বক্ররৈখিক গতির প্রধান পার্থক্য হল, বক্ররৈখিক গতির ক্ষেত্রে বস্তুর একটি নির্দিষ্ট বক্র পথ ধরে চলে এবং এক্ষেত্রে বস্তুর ঘূর্ণনের অক্ষ বস্তুর মধ্যে থাকে না। তোমরা যে সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান পৃথিবীর কথা চিন্তা করো, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, তাহলে কি পৃথিবীর গতিটাকে আমরা বক্রগতি বলতে পারি? কারণ এক্ষেত্রে পৃথিবী তার নিজের অক্ষে ঘূর্ণন গতি সম্পন্ন করে এবং একই থেকে বক্ররৈখিক গতিতে এগিয়ে যায়। ক্রীড়াক্ষেত্রে একটি বল যখন ছোড়া হয় তখন সেটি বক্ররৈখিক গতিতে পথ অতিক্রম করে। বলটি বাতাসে যতটা পথ অতিক্রম করবে তা বলটির ঘূর্ণন ও রৈখিক উভয় গতির উপরেই নির্ভর করবে। তাহলে কোনো বস্তু যদি চলন ও ঘূর্ণন এই দুই প্রকার গতি একই সঙ্গে থাকে তো তাকেই কি বলবো আমরা? তাকেই আমরা বলবো যে সাধারণ বা জেনারেল মোশন বা বক্ররৈখিক গতি বা কার্ভিলিনিয়ার মোশন বা মিক্সড মোশন বা মিশ্র গতি। একটা গাড়ির গতি কি? চলো একদম স্ট্রেট লাইন, সরলরৈখিক গতি এবং ঘূর্ণনের কি মিশ্র। তাহলে এই যে বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা করলাম, তোমাদের পরীক্ষাতে এগুলো প্রশ্ন আসে যে গতি কী, গতি বলতে কী বোঝো, গতি কয় প্রকার ও কী কী, গতির জন্য কী প্রয়োজন, বলের প্রয়োজন, বল কী কী কাজ করে, বল আমাদের শরীরে কীভাবে উৎপন্ন হয়। বললাম যে আমাদের শরীরে যে পেশিগুলো আছে, পেশিগুলোর সংকোচনের মাধ্যমে কী হয়, বল উৎপন্ন হয়, তাই তো। এবারে আমরা পরের অংশ বলেছিলাম কি, যে নিউটনের যে গতিসূত্র সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এরকম গতি ও স্থিতি এই শব্দ দুটো আপেক্ষিক এবং পরস্পরের কি এটা বিপরীত, তাই তো। কোনো বস্তু নির্দিষ্ট সময়ে হয় গতিশীল থাকে নয়তো স্থির থাকে। কোনো বস্তুকে স্থির অবস্থা থেকে গতিশীল করতে হলে বল প্রয়োগ করতে হয়, গতিশীল বস্তুর গতি বৃদ্ধি করতে বা কমাতে বল প্রয়োগ করতে হয়। কোনো বস্তু কীভাবে কাজ করবে বা তার ভৌত ব্যবহার কী হবে তা নির্ভর করে ওই বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বলের উপর। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও তার প্রভাব সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই নিউটন, স্যার আইজাক নিউটন তিনটি গতিসূত্রের প্রবর্তন করে এবং এই গতিসূত্রগুলি কি নিউটনের গতিসূত্র বা নিউটনস ল অফ মোশন নামে প্রসিদ্ধ। দেখো তাহলে আমরা জেনে নিই যে নিউটনের যে তিনটি গতিসূত্র সেই গতিসূত্রগুলি কী, এবং তারপরে আমরা জানব যে গতিসূত্রগুলো বাস্তবে বা ক্রীড়াক্ষেত্রে তার প্রয়োগ কী কী। নিউটনের প্রথম গতিসূত্রটা কি তোমরা সবাই জানো, তাও একবার ভালো করে শুনে ঝালিয়ে নাও। বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন
ঘটাতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমগতিতে সরল রৈখিক পথে চলতে থাকবে। তাহলে কী বললাম আরেকবার ভালো করে শুনে নাও। বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমগতিতে এবং সরল রৈখিক পথে চলতে থাকবে। A body at rest will remain at rest, and body in motion will remain with the same speed and in the same direction unless acted upon by an unbalanced force. কি বললাম? A body at rest will remain at rest, and body in motion will remain with the same speed, the same direction, unless acted upon by an unbalanced force. Second one, দ্বিতীয় সূত্র কি বলেছে না, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। আবার একবার বলতে শুনে নাও। কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটে। কি বললাম? সেকেন্ড ল অফ মোশনে, দি অ্যাক্সিলারেশন অফ অ্যান অবজেক্ট as produced by a net force the same direction as the net force and inversely proportional to the mass. Again I repeat this. The acceleration of an object as produced by a net force in the same direction as the net force and inversely proportional to the mass. তারা বুঝতেই পারছো যে ভরবেগের যে পরিবর্তন সেটা কি, যত জোরে বল প্রয়োগ করব তত গতিশীল হবে বেশি বস্তুটি, যত আস্তে বল প্রয়োগ করবো তত কম গতিশীল হবে। আর আমি যে ডাইরেকশনে বল প্রয়োগ করব সেই ডাইরেকশনে ওর কী হবে, ভরবেগের পরিবর্তন হবে, মুভমেন্টটা সেই দিকেই হবে। এরপরে হচ্ছে তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র খুবই সহজ। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আবার বলতে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। থার্ড ল অফ মোশন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড opposite reaction.